6 তারিখে ভাঙতেন, গভর্নমেন্ট ছিল ওটা, 7 তারিখে ভাঙতেন, তাও গভর্নমেন্ট ছিল ওটা, বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা, কেউ ছিল। এখন তো একটা গভর্নমেন্ট আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে, আমি তো এটাকে লিগ্যাল গভর্নমেন্ট বলি। একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয়, গভর্নমেন্ট প্রতিরোধের কোনো চেষ্টা করছে? যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে। এই যে ভাঙতে গেল, আপনি একটা কথা খেয়াল রেখেন, এই যে ভাঙতে গেল, একদম লোক গেল, এই যাওয়ার কিন্তু 2-3টা কিন্তু দিক আছে। দিকটাকে 1 নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি, যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হইতে পারে, তারপর তো উল্টা হয়ে তাকে আসতে হয়েছে। তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে। আচ্ছা, 3 নম্বর যে কথাটা, সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, উঠবেই উঠবে, আপনি ফেরতে পারবেন না। আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কি হয়। এই রিয়াকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়। তো এটাকে আমি মনে করি, এটা আর বিপরীত দিকে লাভটা কি? আপনার বড় আইকন তাহলে 6 মাস থাকতে দিলেন কেন? তখনও আগুন দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া। আবার এখন কেন 6 মাস পরে? এটা যে প্রতিক্রিয়া করা হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই জানেন, যে পতিত ফ্যাসিস্ট 6 মাস কি যে 6 মাস কি চেতনা ছিল না? উনি একটি ভাষণ দিতে চেয়েছেন, সেই কারণেই একটি ক্ষোভ কাজ করেছে, তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন। তারা যে ঘটনাগুলো ঘটেছে গত 17 বছর 18 পর 16 বছর ধরে, আওয়ামী লীগ যে অপকর্ম, আওয়ামী লীগ বলবো না, আমি বলবো যে গভর্নমেন্ট, শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত। এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কাজ, তারও শাস্তির আওতায় আনা উচিত। এটা আমি মনে করি, আমি পার্সোনালি এটা মনে করি। শেখ হাসিনা তো আনাই উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয়ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে, যদি এটা আপনি বলেন, তাহলে আমি একমত না। কিন্তু আওয়ামী লীগ দলটা তো আদর্শভিত্তিক রাজনীতি করে এসেছে, সেই জায়গায় আওয়ামী লীগের এই আদর্শের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন, যে আদর্শের উপর ভিত্তি করে তারা ফ্যাসিজম কায়েম করেছে, যে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন নাই, যে আদর্শে আমরা আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো তাদের কোনো রেজলিউশন নিয়েছে, গঠনতন্ত্র পরিবর্তন করেছে, যে আমি এটা করলাম না, এটা করবো না বলছে? বলেনি। এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন, তিনি এই কাজগুলি করেছেন। দেখেন, আমি একটা কথা বলি, এই যে আমাদের একটা সংবিধান ছিল, এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন? আছে লেখা? নাই। তো উনি তো নিয়ে গেছে না? তার মানে উনি এই দেশটাকে ওনার দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে, গাইড জোরে করেছে। সংবিধানের জোরে একটা আছে, সংবিধান তাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই, এটার জায়গাটা আছে, অস্বীকার করবো না আমি। কিন্তু উনি তো তাও লেখা নাই, কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব, তার কারণে এটা করেছেন। তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ স্বৈরাচারী, আওয়ামী লীগ দলটা, তো দলটাকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করেন না কেন? আপনি কি মনে করেন যে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম, তখন আওয়ামী লীগের শাসনামল, আওয়ামী লীগ শাসনামলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোনো দলের নিষিদ্ধ চাই না। অর্থাৎ আপনি নিষিদ্ধ চান? আমি কোনো দল, এবং আমি হিজবুত তাহরির নিষিদ্ধ করে, আমি ওটাও নিষিদ্ধ করার বিপক্ষে। আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। হঠাৎ করে পা ভেঙে যায়, এই পা সুস্থ হওয়ার আগ পর্যন্ত ফাঁসি দিতে পারবেন? পা সুস্থ করবেন, তারপরে ফাঁসি দিবেন। এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন। আপনি বলবেন 2 দিন পরে তোর ফাঁসি হবে, ওর পা সুস্থ করা দরকার নেই, ওইভাবে টাঙ্গাই দাও, পারবেন না আপনি। ও চোর হতে পারে, ও যাই হতে পারে, মানুষ তো এখন পর্যন্ত, তো এখনো মানুষ। তো আমার কথা হলো কি, আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে, রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। কিন্তু এখন যেহেতু আমার রাষ্ট্রের সামর্থ্য কম, সবাইকে পারে না, আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি, একটা অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে, তারা সর্বোচ্চ সুবিধা পাবে। কিন্তু 6 মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয়,
সেখানে আহত লীগ থাকুক আর আহত শিবির থাকুক, অথবা আহত বৈষম্য বুঝে ছাত্রদল থাকুক, ওখানে পিকনিক করতে আসছে ভাই, পিকনিক করতে আসছে, পিকনিক করতে আসে নাই। সংকটটা আছে। ও বললো না একজন মন্ত্রীর কথা যে তার হেডম নাই, বললো ঠিক আছে ভালো কথা। স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস, ওনার সেই যোগ্যতা নাই। আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই, উনি ক্যাপাবল নন আসলে। এটা শুরুর দিন থেকে আমি বলতেছি। এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে, আমি তো নিজে, আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহ ছিল, এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত 15 কি 16 তারিখে। ওই সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করতেছিল যে 7 দিন হয়ে গেল আপনারা কি করতেছেন, এবং যতটুকু চিকিৎসা এখন হচ্ছে এটাই ছাত্রদের দাবির কারণে হচ্ছে, ওনার যোগ্যতার কারণে হচ্ছে না। উনি অযোগ্য, ভদ্রমের অযোগ্য, টোটালি ফেল করছে উনি। এই যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতার দায়টা আসলে তাহলে শেষ পর্যন্ত কার উপর যাবে? ডক্টর ইউনূসের উপর যাবে। আজকে থেকে 5 বছর পরে যদি এই সরকার ফেল করে, নূরজাহান বেগমের নাম কেউ মনে রাখবে না, কেউ চিনবে না, কে নূরজাহান বেগম কেউ জানবে না। সবাই জানবে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করছে, সবাই এটা বলবে। এবং এই আহতগুলো থাকবে, এই আহতদের মধ্যে অনেকে আজকে 3 বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই, এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই। ভাই এই দেশেই সব জায়গায় এক জায়গায় আনতে হবে। এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে আহত হয়েছে, যে লোকটা ময়মনসিংহে আহত, ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে। আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন, বলেন যে এটা হলো আপনার ওই জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের জন্য এই ওয়ার্ডটা করেন না রে ভাই, সমস্যাটা কি? যদি লোক না থাকে তো অন্য লোক ঢুকবে, কিন্তু ওদের অগ্রাধিকার, ওদের ওয়ার্ড করেন না, করতে সমস্যাটা কি? করে নাই কেন? আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কি করতে হবে, কিভাবে করবে। আমি আরেকটা কথা বলে শেষ করি এখানে, কিভাবে করবে। আমি যদি এটাকে বিপ্লব বলি, যে এটা বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে বললাম, তাহলে এই যে সরকারটা হয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই সরকারের 80% উপদেষ্টা, 80% উপদেষ্টা, তাদের সঙ্গে এই গণ আন্দোলনের, এই অভ্যুত্থানের, এই বিপ্লবের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কেউ একদিনের জন্য চিন্তাও করেন নাই, এটা সব লটারি পাওয়ার মতো উপদেষ্টা হয়েছে। দেখেন, এই ছাত্র আন্দোলনের আগের থেকে আমরা একটা জিনিস সবসময় কিন্তু আমরা আন্দোলন করছিলাম, এই সারা দেশের মানুষ আন্দোলন করছিল, সেটা হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। বাংলাদেশে যত নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কেন এই দাবিটা ছিল? আমরা বলছিলাম এর মূল কনসেপ্টটা কি, যে এমন একটা সরকারের নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে, ছাত্ররা বরং দ্বিধান্বিত ছিল, আমরা কি রাজনৈতিক দল করতে পারবো, করলে কি আমরা ভোট পাবো, আমাদের তো একটা আসলে পাবো না, এটসেট্রা। উনি আবার ওনাদেরকে বলেছেন যে তোমাদেরকে দেশের সবাই চেনে, একটা চান্স নিয়ে দেখতে। উনি চান্স শব্দটা ইউজ করেছেন, একটা চান্স নিতে অসুবিধাটা কি? তার মানে ছাত্ররা এখন যে রাজনৈতিক দলটা করতে যাচ্ছে, এর পেছনে ডক্টর ইউনূসের প্ররোচনা আছে, ডক্টর ইউনূসের উৎসাহ আছে। উনি চাচ্ছেন এক দল করুক। এখন যদি এই দলটা হয়, তো সেই দলটার প্রতি ওনার এক ধরনের সিম্প্যাথি কাজ করবে না? অবশ্যই করবে, কারণ উনি তো এই দলটাকে করতে বলতেছেন ওদেরকে। তারপরে যদি ওনার উপদেশে যারা আছেন তারা এখানে আসুক বা না আসুক, সেটা নিয়ে আমার কিন্তু আলোচনা নাই। এই দলটার প্রতি উনি একজন সিম্প্যাথি উনি অলরেডি শো করেছেন। তো যে দলের প্রতি সিম্প্যাথি শো করেছেন, যদি সেই দলটা নির্বাচনে অংশ নেয়, তাহলে সেই দলটার প্রতি ওনাদের সিম্প্যাথি আছে, এটা পুরো প্রশাসন জানবে, মাঠ পর্যায়ের প্রশাসন জানবে, এবং তারা প্রধান উপদেষ্টাকে খুশি করতে চাইবে, এবং সেখানে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। আপনার কথা একদম পরিষ্কার, কিন্তু আপনি জানেন যে আপনার এই মন্তব্যের জন্য আপনাকে অনেকেই মনে করছে যে আপনি চান আওয়ামী লীগের পুনর্বাসন হোক, এ ধরনের কথাও আসছে। আপনার আওয়ামী লীগের ব্যাপারে এক্স্যাক্ট অবস্থানটা কি? আপনি কি মনে করেন যে বিচারের আগে যে আওয়ামী লীগ অনুতপ্ত না তাদের কাজের জন্য, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে? বলি, আমি আমার হৃদয় থেকে বলি, আমার উপলব্ধি থেকে বলি, আমি কারো খুশি করার জন্য কথা বলি না ভাই। এটা হলো পরিষ্কার আমার অবস্থান, এটা পৃথিবীর যেই হোক না কেন। কাজে আমি যা বলি আমি আমার যুক্তি দেবো, আমার যুক্তি যদি ভুল হয় প্রমাণ করেন, আমি আপনার যুক্তি মেনে নেব, আমি আগে বলার জন্য সরি বলবো, আমার কোনো আপত্তি নাই। যতক্ষণ পর্যন্ত আপনি আমার যুক্তিটাকে খণ্ডন না করবেন, খণ্ডন না করে বলবেন ও তাহলে তুমি প্রো আওয়ামী লীগ, তাহলে তুমি আওয়ামী লীগের দালাল, বলতে পারেন, এটা আপনার। কিন্তু গভর্নমেন্টকে পরামর্শ দেওয়ার জায়গা থেকে তো বলতেই পারেন আপনি। আমি আইনগুলিকে অপছন্দ করি কিন্তু অগ্রাহ্য করি না, আমার ফর্মুলা হলো এটা। আপনি যদি পারেন আইনটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করার মাত্র যে আইন আনবেন ওই আইন মানবো। যতক্ষণ পর্যন্ত আইনটা রাখবেন এবং আমাকে অগ্রাহ্য করতে বলবেন,
তখন আমি বলবো যে আপনি ভুল, আমি ঠিক আছি। তো আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করেছি, কেউ যদি দেখাতে পারে তাহলে আমি বলবো হ্যাঁ আমি অপরাধী। আমার ধারণা কেউ পারবে না।